ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। আরেকটা ইন্টারেস্টিং ড্রামা নিয়ে চলে আসলাম, যে ড্রামার হিরো অনেক বেশি হ্যান্ডসাম। আর সে তো অনেক হ্যান্ডসাম একজন ডক্টর ছিল। আর সে তার এক্সের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের হ্যান্ডসাম হিরোর সাথে নাইট স্পেন্ড করে। আমাদের হিরো যেহেতু অনেক বেশি স্ট্রং ছিল, আমাদের নায়িকা তাকে ইউজ করে। তাহলে চলো আর দেরি না করে ড্রামাটা শুরু করি। ড্রামার শুরুতেই আমাদের গল্পের নায়িকা সুকে দেখানো হয়। তার বান্ধবী তাকে বলছিল, তোমার ব্রেকআপ তো হয়ে গেছে, তাহলে তুমি এখনো সিঙ্গেল কেন? তুমি কেন নিজের জন্য একজন পুরুষকে খুঁজে নিচ্ছ না? সু তাকে বলে, তুমি ঠিকই বলছো, কিন্তু আমি এরকম একজন পুরুষ চাই যে কিনা সব থেকে বেশি বেস্ট হবে। তখন তো সে ক্লাবে আমাদের হিরো মিস্টার চ্যানও চলে এসেছিল, যে কিনা অনেক বড় একজন ডাক্তার ছিল। সু তাকে দেখা মাত্রই তার বান্ধবীকে বলে, সে চলে এসেছে, আমার এবার যেতে হবে। অন্যদিকে চ্যানকে তো ওয়েটার ড্রিঙ্ক অফার করছিল, কিন্তু সে বলেন, আমি ড্রিঙ্ক করতে পারবো না, কালকে আমার সার্জারি আছে। সু তো তখনই চ্যানের কাছে চলে আসে এবং তার উপরে পড়ে যায়, আর সেরকম ভান করছিল সে অনেক বেশি মাতাল। আর সে চ্যানকে বলছিল, আমার নাম হচ্ছে সুবাই। চ্যান বলে, তোমার বিএফ কি জানে তুমি একা ক্লাবে এসেছো? শুধু চ্যানকে বলছিল, হে হ্যান্ডসাম, তুমি কি আমাকে চিনো? আর সে তো চ্যানের কাছে গিয়ে তাকে সেডুস করছিল। চ্যান তাকে বলে, তুমি আসলে অনেক বেশি বোল্ড। সুতাকে জড়িয়ে ধরে এবং তার কানে কানে বলে, হ্যাঁ আমি অনেক বেশি বোল্ড। চ্যান তো সেই থেকে তার গলা চেপে ধরে আর বলে, তুমি কি জানো আমি তোমার বিএফ এর কাজিন? সু বলে, এর মানে তুমি জ্যাংয়ের কাজিন? আর অবশ্যই আমি এ ব্যাপারে জানি। আর আমি এটাও জানি তুমি অনেক বেশি ব্রিলিয়ান্ট, খুব কম সময়ের মধ্যেই তুমি অনেক বড় একজন ডাক্তার হয়ে গেছো। তুমি তো চ্যান পরিবারে সোলো হায়ারও হয়ে গেছো। আর তুমি পেছন থেকে আমার বিএফকে অনেক বেশি সাহায্য করো। আর আমার এক্স বিএফ সবসময় তোমাকে সন্তুষ্ট করার চেষ্টা করে। বর্তমানে চ্যান তো বলছিল, আমি কি তোমার বিএফকে কল করে বলবো তোমাকে নিয়ে যেতে? সু বলে, না তার দরকার নেই, কারণ আমাদের ব্রেকআপ হয়ে গেছে। চ্যান বলে, তাহলে আমি তোমাকে বাড়িতে ছেড়ে দিচ্ছি। আর সে তো তার হাত ধরে তাকে নিয়ে যাচ্ছিল। শুধু পেছনে তার বান্ধবীকে দেখে এবং শয়তানি একটা হাসি দেয়। মানে মনে হচ্ছিল এটা তার প্ল্যান ছিল এবং তার প্ল্যান সাকসেসফুল হয়ে গেছে। তারপর গাড়িতে শুধু চ্যানকে বলছিল, তুমি কি আমার সাথে আমার বাড়িতে গিয়ে হট ড্রিঙ্ক খেতে চাইবে? চ্যান তো বলে, তুমি জানো তুমি এসব কিছু কি বলছো? শুধু চ্যানকে সেডুস করতে শুরু করে আর বলে, হ্যাঁ আমি তোমাকে ইনভাইট করছি। আর সে চ্যানকে বলে, আমি যদি বলি তুমি আমার সাথে নাইট স্পেন্ড করবে, তাহলে তুমি কি আমার সাথে যাবে নাইট স্পেন্ড করতে? চ্যান তো বলে, তুমি যদি নিজেই আমার কাছে আসতে চাও, নিজেকে আমার বুকে ছুঁড়ে মারতে চাও, তাহলে আমি অবশ্যই তোমাকে চাই, আই ওয়ান্ট ইউ। তারপর তারা দুজনে রুমের মধ্যে চলে যায় আর রোম্যান্স করতে শুরু করে। সত্যি বলতে এইসব সিন এক্সপ্লেন করতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু তোমরা এইসব ড্রামাই পছন্দ করো তাই আমার দিতে হয়। তারা এরকম ভাবে একে অপরের সাথে নাইট স্পেন্ড করে। সকালে সুতো চ্যানকে বলছিল, সারা রাত তুমি আমার সাথে স্পেন্ড করেছো আর সকালে ওঠা মাত্র এরকম ভান করছো আমরা অচেনা কেউ। কোনো স্ট্রেঞ্জারের মতো কেন তুমি আমাকে ট্রিট করছো? চ্যান বলে, তুমি কি জানো না আমি কোন টাইপের লোক? সো বলে, হ্যাঁ আমি জানি, কালকে রাতে আমার মুড অনেক বেশি খারাপ ছিল, তাই আমি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম আর আপনার সাথে নাইট স্পেন্ড করে ফেলেছি। তাছাড়া জ্যাং আমাকে চিট করেছে, তাই আমি কালকে তার সাথে ব্রেকআপ করে ফেলেছি। চ্যান বলে, তাই তুমি আমার সাথে নাইট স্পেন্ড করেছো? সু বলে, কালকে রাতে আমি অনেক বেশি মাতাল ছিলাম। চ্যান তো রেগে যায় আর বলে, মেয়েদের মধ্যে সেলফ রেসপেক্ট থাকা উচিত। আমার তো মনে হয় তুমি নিজের কেয়ারই করো না। এ কথা বলে সে চলে যায়। চ্যানের যাওয়ার পর সে তার বান্ধবী লিনকে কল করে আর বলে, আমি চ্যানের সাথে নাইট স্পেন্ড করে ফেলেছি। লিন তাকে জিজ্ঞেস করছিল, চ্যাংয়ের কাছ থেকে রিভেঞ্জ নিতে এই সব কিছু করা কি ঠিক হবে? সু বলে, হ্যাঁ অবশ্যই। আর সে বলতে শুরু করে, 3 বছর আগে জ্যাং আমার বাবার সাথে করা কন্ট্রাক্ট টার্মিনেটেড করে দিয়েছিল, তাই আমাদের সু কর্পোরেশন একেবারে বরবাদ হয়ে গিয়েছিল। আর আমার বাবা এই সব কিছু সহ্য করতে না পেরে বিল্ডিং থেকে লাফ দিয়ে দিয়েছিল, তাই সে এখন প্যারালাইজড। আর জ্যাং সেখানে মিথ্যা নাটক করেছিল আর তাকে কমফোর্ট দিয়ে বলে, আমি তোমার পাশে আছি। কিন্তু সে কালকে জানতে পেরেছে মিস্টার জ্যাং তাকে ধোঁকা দিয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, জ্যাং তাকে বলে, হ্যাঁ 3 বছর আগে আমি তোমাকে ট্রিক করেছিলাম, কারণ আমি তোমাকে চেয়েছিলাম। কিন্তু আজকে যখন সত্য জেনেই গেছো, কি আর লাভ হবে? তুমি তো কখনোই নিজেকে আমাকে টাচ করতে দাওনি। আর সব কিছু জানার পরেও তো তুমি আমার কোনো কিছুই করতে পারবে না। সু সেই সময় ভেবে নিয়েছিল সে তাকে ছাড়বে না, তার কাছ থেকে প্রতিশোধ নিয়েই ছাড়বে। কিন্তু তার বান্ধবী সেখানে তাকে জিজ্ঞেস করে, কিন্তু তোমার কেন মনে হলো ডক্টর চ্যান তোমাকে সাহায্য করবে তার কাজিন ব্রাদারের কাছ থেকে তোমাকে প্রতিশোধ নিতে? সো বলে, আমি 3 বছর চ্যাংকে ডেট করেছি, আমি তো বুঝতেই পারছি চ্যানের কোনো কিছুই যায় আসে না চ্যাংয়ের ব্যাপারে। তাই আমি ভেবে নিয়েছি গুটি হিসেবে আমি তাকে ইউজ করব। তাকে তার বান্ধবী জিজ্ঞেস করে রাতের ব্যাপারে, সে বলে সে তো অনেক বেশি গ্রেট, আমার তো অনেক বেশি ব্যথা করছে। তখন তার বান্ধবী তাকে বলছিল, সেও তো ডাক্তারই, তুমি চ্যানের কাছেই চলে যাও চিকিৎসা করাতে। সো বলে, না আমি একদমই তার কাছে যাব না, কারণ আমার অনেক বেশি লজ্জা লাগছে। কেউ দরজা নক করছিল।
তাই সে কল কেটে দরজা খোলে। দরজা খুললে সে জ্যাংকে দেখতে পায়। সু তাকে বলে, তুমি এখানে কি করছো? আমাদের ব্রেকআপ হয়ে গেছে। জ্যাং বলে, আমি তো তোমাকেই ভালোবাসি, শুধুমাত্র তাদের সাথে টাইম পাস করছিলাম, তাছাড়া আর কোনো কিছুই না। সু আমাকে বলে, তুমি আমাকে ভালোবাসো? আমার বাবা এখন হুইল চেয়ারে আছে, আর তুমি আমার পরিবারকেও দেউলিয়া করে ফেলেছো। জ্যাং বলে, সব কিছু আমি পাস্টে করেছি, তুমি এসব ব্যাপার নিয়ে কেন বসে আছো? তাছাড়া আমি তো তোমাকে অনেক বেশি মিস করছিলাম, কেননা আমরা এক হয়ে যাই। একথা বলে সে তার কাছে আসার চেষ্টা করে। সু তাকে ধাক্কা দেয় আর বলে, তুমি লেট হয়ে গেছো, কারণ আমি অন্য কারোর সাথে আগেই নাইট স্পেন্ড করে নিয়েছি। চ্যাং তার গলা চেপে ধরে আর বলে, তোমার এত সাহস কিভাবে হলো আমাকে চিট করার? আর সে সুয়ের গলা একদমই ছাড়ছিল না, তাই সে কিছু একটা দিয়ে তার মাথার মধ্যে মারে। চ্যাংয়ের মাথা থেকে রক্ত পড়ছিল আর সে বলে, তুমি আমাকে হিট করেছো? সু বলে, হ্যাঁ হিট করেছি, এবার পুলিশকেও ডাকবো। চ্যাং তো বলতে শুরু করে, হ্যাঁ পুলিশকে ডাকো। সু বলে, তোমার পরিবার যতই বড় হোক না কেন, তুমি যদি সীমা লঙ্ঘন করো তাহলে তোমার পরিবারও তোমাকে বাঁচাতে পারবে না। চ্যাং তো হুমকি দিতে শুরু করে, আমি যদি জানতে পারি তুমি কার সাথে নাইট স্পেন্ড করেছো, আমি তোমাদের দুজনকেই ছাড়বো না। চ্যাং তো চলে যায়। সু ভাবতে শুরু করে, তুমি জানতে পারলেও কোনো কিছু করতে পারবে না। তারপর সু তো চলে যায় তার চিকিৎসা করাতে। নার্সও বলছিল, এত ভায়োলেন্ট মানুষ আবার কি? সু তাকে বলে, ডোন্ট ওয়ারি, আমি তাকে ডাম্প করে দিয়েছি। অন্যদিকে চ্যানের কাছে তো চ্যাং গিয়েছিল, আর সে চিকিৎসা করার পর তাকে বলছিল, তুমি এ ব্যাপারে আমার ফ্যামিলিকে বলো না। চ্যান তাকে জিজ্ঞেস করে, তোমার এরকম অবস্থা কি শু করেছে? আর সে তোমাকে ধোকা দেওয়ার সময় তুমি কি তাকে ধরে ফেলেছো? সেখানে নার্স তো শুকে বলছিল, তোমার কি ব্যথা করছে? আর চ্যান চ্যাংকে বলছিল, তোমাদের তো ব্রেকআপ হয়ে গেছে। চ্যাং বলে, তার সাথে আমি একটু মিষ্টি মিষ্টি কথা বললেই সে আমার কাছে ফিরে চলে আসবে। এসব কিছুই আমার গেমের একটা পার্ট, তাছাড়া আর কোনো কিছুই না। আর ব্রাদার, তুমি তো বাড়ি গিয়ে ড্রিঙ্কও করো না, তোমাকে আমি কি সব বলছি? তারপর চ্যাং তো চলে যায়। তারপর সুয়ের চিকিৎসাও শেষ হয়ে যায়, আর সে যখন চলে যাবে তার সামনে চ্যান চলে আসে আর বলে, তোমার বিএফ কি জানতে পেরে গেছে তুমি তাকে চিট করেছো, আর এখন তোমরা কি প্যাচ আপ করে নিয়েছো? সু বলে, আমাদের ব্রেকআপ হয়ে গেছে মানে হয়ে গেছে, সে যা ভাবার ভাবতে থাকুক, আমার কোনো কিছুই যায় আসে না। কিন্তু ডক্টর চ্যান, আপনি কিভাবে জানতে পারলেন আমি এখানে আছি? চ্যান বলে, আমি আমার কাজিনের জিএফ এর গলা এত সহজে তো ভুলতে পারবো না। সু বলে, আমি আপনার পিছু করছিলাম না, আমি আঘাত পেয়েছি তাই চিকিৎসা করাতে এসেছিলাম। চ্যান তাকে জিজ্ঞেস করে, চ্যাং কি তোমাকে আঘাত করেছে? সো মনে মনে ভাবে, আমি যদি তাকে বলে দেই আমার এবং চ্যাংয়ের মধ্যে কি কথোপকথন হয়েছে, তাহলে সে তো আমার সাইডে নেবে না, তাই সে কোনো কিছুই বলে না। তাই সে বলে, না এমনিতেই ব্যথা করছে। আর সে চ্যানকে বলতেই যাবে এটা তার প্রথমবার, তখনই নার্স তাকে সার্জারির জন্য ডাকে। চ্যান তো চলে যেতেই নিচ্ছিল, কিন্তু সে তাকে থামায় এবং সুতাকে বলছিল, তোমার উইচেট কি আমাকে দিতে পারো? চ্যান বলে, তুমি আমার বন্ধুও না আমার ফ্যামিলিও না, তাহলে আমি তোমাকে কেন অ্যাড করব? সু বলে, পেশেন্ট মনে করে তো অ্যাড করতেই পারো। চ্যান বলে, আমি একজন ডক্টর, আমি পেশেন্ট হিসেবে কাউকে আমার সাথে উইচ্যাটে অ্যাড করি না। এ কথা বলে সে চলেই যাচ্ছিল, কিন্তু সু তার হাত ধরে আর বলে, আমাকে আরেকটা চান্স দাও। এ কথা শোনার পর তো চ্যান তাকে তার কাছে করে ফেলে। শুধু মনে করে চ্যান তাকে কিস করবে, তাই সে তার চোখ বন্ধ করে রাখে। তখন তো চ্যান তার নাম্বারে কল করে আর বলে, এটার মধ্যে আমার উইচ্যাট আছে আর এটাই আমার কল নাম্বার। আর তোমার কাছে যদি সাহস না থাকে তুমি এই সিভ গেম খেলা বন্ধ করো। এ কথা বলে তো সে চলে যায়, কিন্তু আমাদের নায়িকা ভাবতে শুরু করে, তার কাছে আমার নাম্বার কিভাবে আসলো। তারপর চ্যান যখন সার্জারি করে বের হচ্ছিল, তাকে তার ফ্রেন্ড বলে, কালকে আমি তোমাকে বারে দেখেছিলাম, তুমি তোমার কাজিনের জিএফ এর অনেক বেশি কাছে ছিলে। চ্যান তার ফ্রেন্ডকে বলে, আমরা তো রাতে একসাথেই ঘুমিয়েছিলাম। তার ফ্রেন্ড তো একেবারে শকড হয়ে যায় আর বলতে শুরু করে, তুমি কি জানো না মিস্টার চ্যাং তার প্রতি কত বেশি আসক্ত, তারপরে তুমি তার সাথে ঘুমিয়ে ফেলেছ? চ্যান বলে, তাদের ব্রেকআপের পর আমি তার সাথে নাইট স্পেন্ড করেছি। তার বন্ধু তাকে বলে, কিন্তু তুমি তো বলেছিলে তুমি একটা মেয়ের জন্যই নিজেকে বাঁচিয়ে রেখেছ। সু আবার সেই মেয়েটা না তো? চ্যান বলে, পরে তোমাকে বলবো। তারপর সু যখন বাড়িতে যাবে দেখতে পায় তার বাড়ির বাইরে তো চ্যাং ছিল, আর সে লক ভাঙার চেষ্টা করছিল। তাই সে সিঁড়িতে বসে পড়ে। তখনই জ্যাং তাকে মেসেজ করে, বেবি তুমি আমার কাছ থেকে কতক্ষণ লুকিয়ে থাকবে? তুমি ভেবে দেখো, তুমি যদি এরকম ভাবেই লুকিয়ে থাকো, তোমার বাবা কিন্তু হসপিটালে আছে, আমি কি করব? তার এত হুমকির মেসেজ দেখে সে তো ভয় পেয়ে যায়, তার বান্ধবীকে কল করে আর বলে, জ্যাং আমার বাড়ির বাইরে আছে আর আমার বাবা হসপিটালে আছে, আমার বাবাকে অন্য কোনো জায়গায় ট্রান্সফার করার ব্যবস্থা করো। আর সে তার বান্ধবীর কাছে কিছু ফেভার চায়। তার বান্ধবীও তখন রাজি হয়ে যায়। তারপরে সিনে চ্যানের সাথে দেখা করতে সে তো হসপিটালে চলে যায়, কিন্তু চ্যানের কলিগ চ্যানকে নিয়ে যায় কারণ তার সার্জারি ছিল। অন্যদিকে জ্যাং বারবার তাকে মেসেজ করছিল, তাই সে তাকে ব্লক করে দেয়। আর সে চ্যানকে মেসেজ করে, আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু চ্যান তাকে বলে, তুমি এখন চলে যাও, আমার সার্জারি আছে। কিন্তু সে বলে, না আমি যাব না, সার্জারি শেষ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব।
তারপর সে বাইরে বসে অপেক্ষা করছিল। সার্জারি শেষ হওয়ার পর তো তার কাছে চ্যান চলে আসে। আর সে সুকে এরকমভাবে দেখে ভাবতে শুরু করে সু তাকে বলেছিল, আমি তোমার কথা মনে রাখবো। বর্তমানে সু বলছিল, তোমার সার্জারি শেষ হয়ে গেছে। চ্যান বলে, আমি তোমাকে বলেছিলাম বাড়িতে চলে যেতে, তাহলে তুমি এখানে কেন? কেন তুমি আমার জন্য অপেক্ষা করেছো? সু তাকে বলে, আমি তোমাকে মিস করেছিলাম। আর আমি কি আবারও তোমার বাড়িতে যেতে পারি? চ্যান তো হাসতে শুরু করে আর বলে, তুমি আমাকে মিস করছিলে নাকি আমার সাথে আবারও নাইট স্পেন্ড করতে চাও? সু বলে, দুটোই। চ্যান তো বলতে শুরু করে, তুমি চ্যানকে প্রভোগ করার জন্য বারবার আমার সাথে নাইট স্পেন্ড করে কি প্রুভ করতে চাচ্ছ? বারবার এই গেম খেলে তোমার কি অনেক বেশি মজা লাগছে? আমি বলতে চাই তোমার অ্যাক্টিং অনেক বেশি খারাপ, আর তোমার অ্যাক্টিং দেখে আমি কখনোই তোমার পেছনে আসবো না। সো বলে, তুমি ঠিকই বলেছ। আমি তোমাকে ইউজ করছি যাতে আমি জ্যানের কাছ থেকে প্রতিশোধ নিতে পারি। আমি তাকে ঘৃণা করি কারণ সে আমাকে চিট করেছে, তাই আমি ধোকার বদলে তাকে ধোকাই দিতে চাই। তাছাড়া ডক্টর জ্যান, তুমি তোমার কাজিনের জিএফ এর সাথে শুয়ে পড়েছ, তাহলে তোমার কি কোনো থ্রিলিং অনুভব হচ্ছে না? চ্যান বলে, তুমি এরকম একজন নারী যে কিনা যে কোনো পুরুষকেই সেডিউস করতে পারো শুধুমাত্র নিজের লাভের জন্য, তাহলে আমার কেন থ্রিলিং অনুভব হবে? সৌদাকে বলে, তুমি ঠিকই বলেছ, আর তাকে সেডিউস করতে শুরু করে। আর সে চ্যানকে বলছিল, আমার থেকে বেশি থ্রিলিং কোনো কিছুই হতে পারে না। চ্যান তাকে বলে, তুমি মিস্টার চ্যাংয়ের কাছে প্রতিশোধ নিতে যে কোনো কিছুই করবে, তুমি তো আগে এরকম ছিলে না। সো বলে, তুমি আমার ব্যাপারে কী বা জানো? আমি কি করতে পারবো আর কি করতে পারবো না? চ্যান বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এত অধৈর্য হচ্ছ, তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। চ্যান তারপর সুকে তার বাড়িতে নিয়ে যায়। আর তারা বাড়িতে যাওয়ার পরপরই রোমান্স করতে শুরু করে। শুধু সেখানে চ্যানকে থামাতে শুরু করে আর বলে, আমার শাওয়ার নিতে হবে। কিন্তু চ্যান তাকে বলে, এর কোনো দরকার নেই, আমাদের সময় নষ্ট করলে চলবে না। তাছাড়া রাস্তায় আমি চ্যাংকে দেখেছি, কিছুক্ষণের মধ্যেই সে আমার বাড়িতে চলে আসবে। আর সে তো একদম সাইকোর মতো করছিল আর এসব কথাবার্তা বলছিল। সুদার কথা শোনার পর তো অনেক বেশি শকড হয়ে যায়। চ্যান তাকে বলে, তুমি তো এটাই চাচ্ছিলে, এখন সেও জানতে পারুক তুমি আমার বিছানায় আসার জন্য কত ট্রিক খেলেছ, শুধুমাত্র জ্যানকে প্রভোগ করার জন্য। সো বলে, আমার ট্রিক খারাপ হতে পারে, কিন্তু তুমি নিজেও আমার ট্রিকের মধ্যে ফেসে গেছো, তাও আবার সম্পূর্ণ নিজের ইচ্ছায়। চ্যান বলে, হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি এখন জ্যাংকেও সবকিছু দেখাতে চাই। সো বারবার তাকে নিষেধ করেছিল, তখনই জ্যাং সেখানে চলে আসে আর বলে, মিস্টার চ্যান, তুমি আমাকে ডেকেছিলে? চ্যান তাকে বলে, আমি উপরে আছি। সুতো চ্যানকে বলে, তুমি পাগল হয়ে গেছো। আর জ্যাং যখন আসে সে তাড়াতাড়ি করে দরজা লাগিয়ে দেয়। বাইরে থেকে জ্যাং তো চিল্লাতে শুরু করে আর বলে, চ্যান তুমি কেন দরজা বন্ধ করলে? তুমি কি তোমার কোনো মিস্ট্রেসকে লুকিয়ে রেখেছো? কিন্তু চ্যান তো সুকে বলছিল সে তোমাকে পারফেক্ট নারী মনে করে, আজকে তোমার পুরো পর্দা ফাঁস হয়ে যাবে। সুতো ভয় পেয়ে কান্না করতে শুরু করে। চ্যান বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাকে এই রুমে আসা থেকে নিষেধ করব, কিন্তু তার বদলে তোমার আমাকে কিস করতে হবে। সু তো কিস করছিল না, তাই সে জোর করে তাকে কিস করতে শুরু করে। সু বলে, এবার তাকে নিষেধ করো। কিন্তু সুয়ের কিছুটা শব্দ তো জ্যান শুনতে পায় আর সে বলতে শুরু করে, ভেতরে কি সুবাই আছে? কারণ তার গলাটা অনেক বেশি পরিচিত মনে হচ্ছে। জ্যান তো সে জায়গায় কিছু তাকে বলবে, কিন্তু আমাদের নায়িকা তাকে কিস করতে শুরু করে যাতে সে কোনো কিছুই বলতে না পারে। আর জ্যান তো বারবার জিজ্ঞেস করছিল, ভেতরে যে আছে আমি কি তাকে চিনি? জ্যান তো ভেতরে সুকে বলছিল, তুমি যদি আমার বোতম লাইনকে ক্রস করার চেষ্টা করো তাহলে এর ফলাফল ভালো হবে না। শুধু কান্না করতে শুরু করে আর বলে, তাকে বলো এখান থেকে চলে যেতে। চ্যান তখন দরজা খোলে আর চ্যানকে বলে, সে আমার পুরনো কোনো ফ্রেন্ড যাকে তুমিও চিনো। আর ডাইনিং টেবিলে কিছু ডকুমেন্ট রাখা আছে, তুমি সেগুলো নিয়ে যাও। চ্যাংও তখন সেখান থেকে চলে যায়। চ্যান তারপর সুকে বলছিল, তুমি যদি কোনো পুরুষের সাথে এরকমভাবে গেম খেলো তাহলে তোমার এই সব কিছু ফেস করতেই হবে। আর সে তো অনেক বেশি কান্না করছিল, তাই সে তাকে রুমাল দেয়। সো তো এবার অনেক বেশি রেগে গিয়েছিল, তাই সে তাকে অনেক জোরে একটা থাপ্পড় মারে আর সেখান থেকে চলে যায়। চ্যান তারপর তার অ্যাসিস্ট্যান্টকে কল করে আর বলে, চ্যাংয়ের জন্য এরকম কোনো বিজনেস ট্রিপের ব্যবস্থা করো যাতে কোনো প্রজেক্টের জন্য তাকে অনেক বেশি সময় ধরে বিজনেস ট্রিপে থাকতে হয়। তারপর আমাদের সুকে দেখানো হয় যে বলছিল, 1 মাস হয়ে গেছে চ্যানের সাথে আমার আর কোনো দেখা হয়নি, এখন তো আমার নেক্সট পদক্ষেপ নেওয়ার সময় চলে এসেছে। অন্যদিকে চ্যানকে জ্যাং কল করেছিল আর বলছিল, সু আমাকে আঘাত করেছিল, এই কারণে আমার কপালে অনেক বড় একটা দাগ হয়ে গেছে, যে দাগটা একদমই যাচ্ছে না। পরে যখন আমার তার সাথে দেখা হবে আমি এরকম দাগ তারও করে দিব। চ্যান তাকে বলছিল, এরকম কোনো কিছু করার দরকার নেই, ডাক্তারকে দেখালে তোমার সার্জারি করলে ঠিক হয়ে যাবে। তারপর চ্যানের কাছে একজন ফিমেল কলিগ আসে আর বলে, চলো আজকে আমরা একসাথে খাবার খাই। কিন্তু চ্যান তখনই সুভাইকে সাইড দিয়ে যেতে দেখে, তাই চ্যান তার কলিগকে বলে, না আমার কিছু কাজ আছে, আমি তোমার সাথে যেতে পারবো না। অন্যদিকে সুভাই যখন যাচ্ছিল তখনই তার কাছে জ্যাং চলে আসে এবং তার হাত ধরে ফেলে। আর সে সুকে বলছিল, তুমি আমাকে ব্লক করে দিয়েছো, আমার কোনো কলও ধরছো না, আমার কাছ থেকে পিছু সরাতে তুমি কয়দিন ধরে বাড়িতেও যাচ্ছ না। সুদাকে বলে, এটা হসপিটাল, আমার হাত ছাড়ো।
আর সে তার হাত সরিয়ে দেয়। জ্যাং তাকে বলতে শুরু করে, তুমি আমার পিছনে অন্য কোনো পুরুষকে আকৃষ্ট করে তার সাথে নাইট স্পেন্ড করছো, তখন কি তোমার রেপুটেশন খারাপ হয়নি? আর এখন তোমার রেপুটেশন খারাপ হয়ে যাচ্ছে। আর সে তার হাত ধরে টানতে শুরু করে। তখনই চ্যান সেখানে চলে আসে আর সে ইচ্ছে করে তার রিপোর্টটা নিচে ফেলে দেয়। চ্যাং তো রিপোর্ট দেখার পর বলতে শুরু করে, কি তুমি গর্ভবতী? তুমি কখনো আমাকে নিজেকে টাচ করতে দাওনি, আর তুমি এখন অন্য কারো বাচ্চার সাথে গর্ভবতী? সু বলে, হ্যাঁ, এ বাচ্চা তোমার না। চ্যানকে দেখে বোঝাই যাচ্ছিল সে অনেক বেশি রেগে গেছে। সুতো চ্যাংকে বলতে শুরু করে, 3 বছর আগে তোমার কারণে আমার বাবা প্যারালাইজড হয়ে গেছে, আমাদের কোম্পানি নষ্ট হয়ে গিয়েছিল, আর তুমি আমার সামনে হিরো হওয়ার নাটক করেছিলে। তখন তো তুমি কোনো কিছুই ভেবে দেখোনি, আর এখন আমি যার বাচ্চার সাথে গর্ভবতী সে তোমার থেকে লাখ গুণ বেটার। চ্যাং তাকে থাপ্পড় মারতেই যাবে, কিন্তু চ্যান তার হাত ধরে ফেলে। চ্যান বলে, এটা হসপিটাল। আর সে সুকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই গর্ভবতী? সু বলে, আপনি তো রিপোর্ট দেখতেই পাচ্ছেন, তারপরেও কেন আমাকে জিজ্ঞেস করছেন? চ্যাং তাকে জিজ্ঞেস করে, এটা কার বাচ্চা? সু বলে, কেন, আপনি কি জানেন না? চ্যাং তো বলতে শুরু করে, তোমরা দুজন একে অপরকে কিভাবে চিনো, আর তোমাদের সম্পর্কই বা কি? সু তো চ্যাংকে বলতে শুরু করে, তুমি কখনই ডক্টর চ্যানের মতো হতে পারবে না, আর তার মূল্য অনেক বেশি, আর সে অনেক বেশি স্পেশাল, আর আমি তো পেশেন্ট হিসেবেই তাকে দেখাতে এসেছিলাম। চ্যাং তো রেগে যায় আর বলতে শুরু করে, 3 বছর ধরে আমরা সম্পর্কে ছিলাম, কিন্তু তুমি আমাকে চিট করেছো, আমি তোমাকে এবং তোমার পেটের বাচ্চাকে ছাড়বো না। চ্যান রেগে যায় আর বলে, এটা হসপিটাল। চ্যাং তখন রেগে মেগে চলে যায়। চ্যান তারপর শুয়ের হাত ধরে সুতাকে বলে, আমার ব্যথা লাগছে। চ্যান মনে মনে ভাবছিল, এর মানে জ্যাং তার হাত অনেক জোরে ধরেছিল। চ্যান তারপর টেস্ট করার জন্য তাকে সেখানে নিয়ে যায়। সুতাকে জিজ্ঞেস করে, আমি যদি সত্যি গর্ভবতী হই, তাহলে তুমি কি বাচ্চাকে রাখবে? চ্যান বলে, তুমি টাকার জন্য বাচ্চাকে ইউজ করো না। তুমি সেদিন ভালোবেসে আমার সাথে নাইট স্পেন্ড করনি, তুমি আমাকে ইউজ করার জন্য এই সব কিছু করেছিলে। সু বলে, তুমি তো অনেক বেশি আনরোমান্টিক। তখনই নার্স রিপোর্ট নিয়ে চলে আসে, দেখা যায় সে আসলে গর্ভবতী না। চ্যান তাকে বলছিল, তুমি আবারও একটা শো করলে, তুমি আসলে গর্ভবতী না। আমি বুঝতে পারি তুমি এসব কিছু করে জ্যাংকে প্রভোগ করতে চাচ্ছ, আর আমাকে রাগিয়ে দিতে চাচ্ছ যাতে আমি তাকে ধ্বংস করে দেই, কিন্তু সুবাই এরকম কোনো কিছুই হবে না। আমি আমার পার্সনকে সাহায্য করব। শুধু মনে মনে ভাবছিল, এর মানে চ্যান সবকিছুই বুঝতে পেরে গেছে। চ্যান চলে যাবে, কিন্তু সে তার হাত ধরে আর বলে, তোমার সাহায্য পেতে হলে বলো আমার কি করতে হবে। চ্যান বলে, তুমি অলরেডি জানো আমি কি চাই, তাছাড়া আমরা 2বার নাইট স্পেন্ড করে ফেলেছি। সুতাকে ওকে বলে চলে যাই। তখনই ডাক্তার শিন আসে আর বলে, তোমার ফ্রেন্ড কোথায়? আর সে চ্যানকে বলছিল, তোমার ফ্রেন্ডের রিপোর্ট আমি গাইনি ডক্টরকে দেখিয়েছিলাম, তারা বলল তার অবস্থা বেশি একটা ভালো না, তার বেশি কেয়ার করতে হবে, তাছাড়া তার পিরিয়ড রেগুলার না, আর তার গর্ভবতী হওয়ার চান্স অনেকটাই কম। মানে যদি এরকমই চলতে থাকে সে ভবিষ্যতে কখনো গর্ভবতী হতে পারবে না। চ্যান তো রেগে যায় আর শিনকে বলছিল, কাউকে না জিজ্ঞেস করে তুমি কেন তার রিপোর্ট নিয়ে গেছো? পরের বার যদি তুমি প্রাইভেসি মেনটেন না করো, তাহলে আমি তোমার ব্যাপারে রিপোর্ট করতে বাধ্য হব। অন্যদিকে সুদার ফ্রেন্ডকে বলছিল, ডক্টর চ্যান বুঝতে পেরে গেছে আমি তোকে কি কারণে অ্যাপ্রোচ করেছিলাম। লিন্দাকে বলছিল, সে অনেক কোল্ড হার্টেড, তাকে এত সহজে গলানো যাবে না। তাছাড়া ইউনিভার্সিটিতে তোমরা তো একসাথেই ক্লাস করেছিলে, তোমরা কি একে অপরকে চিনো না? সু বলে, না, এরকম কোনো ব্যাপার না। সু তার বান্ধবীকে বলে তার প্রতি তার ক্রাশ ছিল। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখানো হয়। চ্যান তার জামা বদলাচ্ছিল, যেখানে সু তার কাছে চলে যায় আর বলে, তোমার শেপ একেবারে ইগলের মতো, আর তোমার চোখগুলো অনেক সুন্দর, আমি যখন ইগল দেখতে পাই আমার তোমার কথা মনে পড়ে। চ্যান তাকে জিজ্ঞেস করে, তোমার কিছু মনে পড়েছে? তখন সে বলে না। সু তাকে পানি অফার করে, কিন্তু সে তাকে রিজেক্ট করে দেয়। লিন তাকে বলে, এর মানে সে তোমাকে রিজেক্ট করে দিয়েছে, এর মানে আর অনেক কিছু হয়েছিল, আমাকে সবকিছু খুলে বলো। তখন সু তাকে বলতে শুরু করে, যখন আমি কলেজে ছিলাম তখন একটা ফাংশনে আমাদের ট্রুথ এবং ডেয়ার গেম ছিল, যেখানে আমি হেরে গিয়েছিলাম। তখন আমি চেনের কাছে গিয়ে তাকে লাভ লেটার দিয়েছিলাম, কিন্তু সে আমাকে রিজেক্ট করে দিয়েছিল, আর আমার লেটার পড়ে অনেক বেশি হেসেছিল। তাছাড়া কলেজে তো অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা ছিল যারা কিনা চ্যানকে পছন্দ করত, আর এখন তো আমি বাজি ধরে বলতে পারি তার আমার কথা মনেই নেই। লিন্দার কথা শুনে সেখানে হাসতে শুরু করে। লিন্দাকে বলছিল, ডক্টর চ্যানের তোমার কথা মনে আছে কিনা এটা আমি জানি না, কিন্তু জ্যাং তোমার জীবনটাকেই নরক করে ছাড়বে। তখনই জ্যাং আবারও কল করে আর বলতে শুরু করে, তুমি আমাকে এত সহজে বোকা বানাতে পারবে না, আমি জানি তুমি গর্ভবতী না। সুদার কল কেটে দেয়। সুধার বান্ধবীকে বলছিল, তোমার তো জন্মদিন আসতে চলেছে, তুমি আবার তাকে ইনভাইট করনি তো? লিন তাকে বলে, আমাদের ফ্যামিলি বিজনেস তার সাথে জড়িত আছে, তাই তাকে নিশ্চয়ই ইনভাইট করা হয়েছে, আমার বাবা নিশ্চয়ই তাকে ইনভাইট করেছে। তারপরের দিন সু চলে যায় তার বান্ধবীর জন্মদিনে, আর সে কলে কারোর সাথে কথা বলছিল। তাকে তার বান্ধবী বলছিল, আমি তোমার জন্য এরকম একজন পুরুষকে খুঁজে বের করেছি যে কিনা জ্যাংকে অনেক বেশি অপছন্দ করে, জ্যাংকে শিক্ষা দিতে সে তোমাকে সাহায্য করতে পারে। তাই তার বান্ধবী যাকে অ্যারেঞ্জ করেছে তাকে খোঁজার জন্য সে ভেতরে চলে যায়।
এবং সে একটা ছেলেকে দেখতে পায়। আর সে মনে করে তার বান্ধবী তাকেই পাঠিয়েছে, যাতে সে পার্টিতে তার সাথে গিয়ে জ্যাংয়ের সাথে ডিল করতে পারে। তারপর সে তার বান্ধবীকে মেসেজ করে তার কাছে চলে যায়। ছেলেটা তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? তখন সে বলে, আমার নাম সু। তারপর তারা দুজনে মিলে পার্টির ভেতরে চলে যায়। জ্যাং তো দেখে ভাবছিল তারা দুজনে একসাথে কেন। শুধু জ্যাংকে দেখে মনে মনে ভাবছিল শয়তানটা চলে এসেছে। আর সে সেই ছেলেটাকে বলতে শুরু করে, আজকে আমার বান্ধবীর জন্মদিন, আমি জানি আমাদের শত্রু এক, কিন্তু আমি কোনো ঝামেলা চাই না, তাই শুধু নাটক করলেই হবে। কথা বলে তাকে নিয়ে চলে যাচ্ছিল। ছেলেটা বলে, একই শত্রু। তার বান্ধবী তাকে পেছন থেকে ইশারা করেছিল, এটা সেই ছেলে না যাকে আমি অ্যারেঞ্জ করেছিলাম। তাই সে পালাতে চাচ্ছিল, কিন্তু সে ছেলে বলে, তুমি কি জানো আমি কে? আমার নাম হচ্ছে ইথান, আমি মিস্টার জ্যাংয়ের ছোটবেলার বন্ধু। শুধু অনেক বেশি ভয় পেয়ে যায় আর ভাবতে শুরু করে, আমি এটা কি করে ফেললাম। ইথান তার কোমর ধরে বলছিল, তোমার কোমর তো অনেক বেশি পাতলা, তুমি এসব ট্রিক করেই তো জ্যাংকে ফাঁসিয়েছিলে তাই না? জ্যাং তো এই সব কিছু দেখে অনেক বেশি রেগে যাচ্ছিল এবং তাদের কাছে যাবে। তার বান্ধবী যে ছেলেটাকে অ্যারেঞ্জ করেছিল সেই ছেলেকে সে ইশারা করে, তাই সে গিয়ে তার উপরে ড্রিঙ্ক ফেলে দেয়। জ্যাং তাকে বলতে শুরু করে, তুমি ইচ্ছে করে করেছো? তখন সে বলে, আমি তোমাকে সাহায্য করছি, আর তাকে নিয়ে যায়। অন্যদিকে শুধু ইথানকে বলছিল, আমাকে ছাড়ো, আমি তোমার ডেট না। আর সে বারবার ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু সে তাকে ছাড়ছিলই না। ইথান বলছিল, তোমার ট্রিক এখনো আগের মতোই আছে। শুধু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চিনো? লিনে সে কোনো রকম ভাবে শুকে নিয়ে যায় আর তার কানে কানে বলছিল, ইথানের কাছ থেকে দূরে থাকো, সে অনেক বড় একটা প্লে বয়। ইথান তো শুকে টানতে টানতে চ্যানের কাছে নিয়ে যায় আর তাকে বলে, অনেকদিন পরে দেখা হলো। চ্যানও এই কথা বলে তার সাথে ড্রিঙ্ক করেছিল। শুধু ইথানের ড্রিঙ্ক নিয়ে খেতে যাচ্ছিল। চ্যান তাকে রেখে বলছিল, এটা তার ড্রিঙ্ক। ইথান তো চ্যানকে বলছিল, তুমি তাকে ভয় দেখিও না, তাছাড়া কলেজ টাইমে আমরা তো একটা ড্রিঙ্ক শেয়ার করেই নিয়েছিলাম। শুধু অবাক হয়ে যায় আর বলে, কি? ইথান তাকে বলে, তুমি কি ভুলে গেছো আমার ব্যাপারে? সু বলে, না, আমার তো কোনো কিছুই মনে নেই। ইথান তাকে বলে, তুমি কি ভুলে গেছো? তুমি আমার হোস্টেলের বাইরে আমাকে লাভ লেটার দিয়েছিলে, আর তুমি তো চ্যানকেও দিয়েছিলে। সু মনে মনে ভাবছিল, আমার তো কোনো কিছুই ভালোভাবে মনে নেই, আর সেই লেটারও তো আমি লিখিনি। বর্তমানে সবকিছু সামলাতে সে বলে, তখন আমি ট্রুথ এবং ডেয়ার গেম খেলছিলাম, আমি হেরে গিয়েছিলাম, তাই সবাইকে লাভ লেটার দিয়েছিলাম। চ্যান তো রাগে সুকে এরকম ভাবে দেখছিল সে সুকে এখনই খেয়ে ফেলবে। সু বলে, আমার মাথা ঘুরছে, আমার যেতে হবে। আর সে ভাবছিল, এর মানে কি চ্যানের আমার কথা মনে আছে? কিন্তু আমিও জানতে চাই সে লেটারের মধ্যে কি লেখা ছিল, কারণ সে লেটার তো আসলে আমি লিখিনি। শুয়ে যাওয়ার পর চ্যান তো ইথানকে জিজ্ঞেস করছিল, তুমি জ্যাংয়ের এক্সের সাথে কি করছিলে? ইথান বলে, সে আমাকে পার্সিউ করেছিল, তাছাড়া কলেজ টাইমে সে আমাকে লাভ লেটারও দিয়েছিল, আর সে যদি আমাকে পার্সিউ করতে চায় তাহলে আমি তাকে সুযোগ তো দিবই। আর তোমাকেও তো লাভ লেটার দিয়েছিল, তোমার কি মনে আছে? চ্যান তাকে বলে, তোমার মাথার মধ্যে ফালতু জিনিসই ঘুরপাক খায়, তুমি চাইলে আমি তোমাকে ভালো একজন ডাক্তারের নাম বলতে পারি। কথা বলে সে চলে যায়। তারপর লিন এবং সু তারা দুজনেই তো লাভ লেটার নিয়ে কথা বলছিল, তখন চ্যান সেখানে চলে আসে। তাই লিন সেখান থেকে চলে যায়। চ্যান তারপর সুকে জিজ্ঞেস করছিল, তুমি কি এ ব্যাপারে আমাকে এক্সপ্লেন করবে না? লিন তো বাইরে থেকে তার কথা শোনার চেষ্টা করছিল, কিন্তু সে কোনো কিছুই বুঝতে পারছিল না। চ্যান তো হঠাৎ করে তাকে তার কাছে করে ফেলে। অন্যদিকে জ্যাং এসে লিনকে দেখতে পায় আর জিজ্ঞেস করছিল, সো কোথায়? সে আবার ইথানের সাথে রোমে নয় তো? আর সে ভেতরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু লিন বারবার তাকে থামাচ্ছিল। ভেতরে চ্যান এবং সুতো রোমান্স করছিল, তখনই পেছন থেকে চ্যাংয়ের সামনে ইথান চলে আসে। চ্যাং বলে, সু তোমার সাথে ছিল, সে কোথায়? তখন সে সামাল দেওয়ার জন্য বলে, সে ওখানে আছে, আসো আমার সাথে। অন্যদিকে চ্যান তো অনেক পসেসিভ ছিল আর সে সুকে বলে, তারা দুজনেই চলে গেছে, তুমি কার উপর নির্ভর করবে? সু বলে, কেন, আমি কি তোমার উপর নির্ভর করতে পারি? তুমি আমাকে কিস করেছো, এর মানে তুমিও আমার প্রতি ইন্টারেস্টেড। চ্যান বলে, হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু আমার একটাই শর্ত, তুমি ইথানের কাছ থেকে দূরে থাকবে। সু বলে, আমি তার সাথে ইনভলভ ছিলামই না, আমি তাকে অন্য কেউ মনে করেছিলাম। চ্যান বলে, তুমি আমাকে মিথ্যা কথা বলছো, তোমার যদি হৃদয়ে তার জন্য কোনো ফিলিংস না থাকে তাহলে তুমি কেন তাকে লাভ লেটার দিয়েছিলে? সু বলে, গেমের জন্য এরকম করতে হয়েছিল, কিন্তু আমি এখন ইথানের কাছ থেকে দূরে থাকবো। তারপর সু যখন বাইরে যায় তার সামনে ইথান চলে আসে আর তাকে বলে, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি, কিন্তু সে বলে, না, দরকার নেই, আমি ক্যাব নিয়ে চলে যাব। ইথান বলে, হতে পারে জ্যাং তোমাকে আবারও ডিস্টার্ব করতে পারে, তাই সুও তখন রাজি হয়ে যায়। তারপর ইথান তাকে বাড়িতে ছেড়ে দেয়। আর সে সুকে বলছিল, তুমি সে রুমে চ্যানের সাথে ছিলে তাই না? যাই হোক, আমি তোমাকে একটা উপদেশ দিতে চাই, তুমি চ্যানের ভালোবাসায় পড়ে যেও না, কারণ সং খুব শীঘ্রই ফিরে আসছে। সুয়ের তো কথা শোনার পর খারাপ লাগে, কিন্তু সে বলে, এটা আমি জানি। তারপর সে বাড়িতে গিয়ে অনেক বেশি কান্না করছিল। তারপর তার বান্ধবী লিন তাকে বাড়ি নিয়ে যায়, যাতে তার মুডটা একটু ভালো হয়। আর সে তাকে বলছিল, চলো আমরা ড্রিঙ্ক করি। সু তাকে বলে, আমার কোনো কিছু করতেই মন চাচ্ছে না।
তখন লিন তাকে বোঝাচ্ছিল, চলো আমরা এনজয় করি, তোমার কষ্টটাও কমবে। তখন সং এর সাথে যেন সেখানে চলে আসে আর বলে, তোমরা এখানে এনজয় করতে এসেছো? লিন বলে, মিস সং, আপনি অ্যাব্রোড থেকে ফিরে এসেছেন? সং বলে, হ্যাঁ কিছু কাজ ছিল তাই আমি ফিরে এসেছি। তোমার সাথে কি এটা তোমার বেস্ট ফ্রেন্ড? লিন বলে, হ্যাঁ সে আমার বেস্টি। সং তখন সুকে বলে, আমার নাম হচ্ছে সং। সু তাকে বলে, আমার নাম হচ্ছে মিস সুবাই। আর সে তো সুকে বলছিল, তোমার কোনো বিএফ না থাকলে আমি তোমাকে কারোর সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিব। এখন চলো আমরা এনজয় করি, কারণ আজকের সব বিল তো চ্যান পে করবে। তারপর সে তো ওয়াশরুমে চলে যায়। শুধু সেখানে অনেক স্ট্রং ওয়াইন অর্ডার করেছিল আর সে বিল দেওয়ার জন্য তার কার্ড বের করে। চ্যান বলে, তুমি এত স্ট্রং ওয়াইন খেতে পারবে না, তাছাড়া আমি তো বলছি আমি পে করব। তারা সেখানে নোকঝোক করতে শুরু করে, এসব কিছু আবার সং দেখে ফেলে। আর এসব দেখে তো সে অনেক বেশি জেলাস হচ্ছিল। আর এসে বলে, তোমরা এসব কি করছো? সো বলে, আমি জানি মিস্টার চ্যান বিল পে করতে চাচ্ছে, কিন্তু আমি চাই না অন্য কোনো নারীর পুরুষ আমার বিল পে করুক। এটা আমার জন্য অনেক আনকমফোর্টেবল একটা জিনিস। তখনই জ্যাং সেখানে চলে আসে আর বলে, আচ্ছা ঠিক আছে, তুমি অন্য কোনো নারীর পুরুষের টাকা নিতে চাচ্ছ না, তাহলে নিজের বয়ফ্রেন্ডের টাকা তো স্পেন্ড করতেই পারো। সো বলে, আমি তোমাকে আগেই বলেছি সবকিছু শেষ হয়ে গেছে আমাদের মধ্যে। এ কথা বলে সে চলেই যাচ্ছিল, কিন্তু জ্যাং তার হাত ধরে ফেলে। আর সে সুকে বলে, আমার তোমার সাথে কথা আছে। সু বলে, কিন্তু আমি বলতে চাই না। চ্যান তখন তার পক্ষ নিয়ে কথা বলে আর এই সুযোগে সু চলে যায়। চ্যাং তারপর চ্যানকে বলছিল, তুমি কখনই আমার ম্যাটারে নাক গলাও না, কিন্তু তুমি এখন কেন বারবার সুবাইয়ের ব্যাপারে কথা বলো আর তাকে সাহায্য করো? আসলে তোমাদের মধ্যে কি সম্পর্ক আছে? সং বলে, আমি তো ফিরে এসেছি, আমি ছাড়া তার জীবনে অন্য কোনো নারী আসতেই পারে না। আর সে জ্যাংকে বলে, আমার ওয়েলকাম পার্টি তুমিও জয়েন করো। তারপর তারা সবাই মিলে পার্টি করছিল এবং জ্যাং তো অনেক বেশি রেগে ড্রিঙ্ক করছিল। তাকে ইথান জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমার কি হার্ট ব্রেক হয়েছে? জ্যাং তাকে বলে, জানি না, সু কাকে জানি ডেট করছে। ইথান তো রেগে চ্যানকে জিজ্ঞেস করে, সু কি তোমাকে ডেট করছে? চ্যান বলে, সে গুড লুকিং, কিন্তু আমি তাকে ডেট করছি না। জ্যাং তো রেগে মেগে বাইরে চলে যায়। তারপর সু যখন পার্কিং লোডে ছিল তখনই সেই জায়গায় জ্যাং চলে আসে, তাকে ধরে ফেলে আর বলতে শুরু করে, তুমি কিভাবে আমাকে ছেড়ে যেতে পারো? আমি তোমার জন্য পাগল হয়ে যাচ্ছি। শুধু চালাকি করে সেই জায়গায় রেকর্ডিং অন করে ফেলে। আর সে হঠাৎ করে চ্যাংয়ের বুকের মধ্যে চাকু ঢুকিয়ে দেয়। আর সে চ্যানকে কল করে বলে, তুমি বলেছিলে যখন আমার সাহায্যের দরকার পড়বে তুমি আমাকে সাহায্য করবে, আমি চ্যাংকে আঘাত করে ফেলেছি। তারপর আমরা সুকে পুলিশ স্টেশনে দেখতে পাই। পুলিশ তাকে বলছিল, আমরা সিসিটিভি ক্যামেরা দেখেছি, বুঝতে পারছি তুমি ভিকটিম। সু বলে, আমার কাছে প্রমাণ আছে, আমি সব রেকর্ডিং করে ফেলেছি। পুলিশ বলে, জ্যাং পরিবার অনেক বেশি পাওয়ারফুল, আমরা তাকে ধরতে পারবো না। শুধু চিন্তা করতে শুরু করে, তারা বড় লোক বলে কি তাদের শাস্তি হবে না? কিছুক্ষণের মধ্যে সেখানে ইথান চলে আসে এবং তারা জ্যাকেট তাকে পরিয়ে দেয়। তারপর জ্যাং তো সং এর সাথে একটু দেরি করে আসে। ইথান এসে সুকে বলে, জ্যাং আমাকে এখানে আসতে বলেছে, কারণ সে অনেক বেশি ড্রাঙ্ক ছিল আর এরকম করে বসেছে। সুতো জ্যানকে জিজ্ঞেস করে, তুমি এত দেরি করে আসলে কেন? সং বলে, আমরা দেখতে পেয়েছিলাম ইথান তোমাকে সাহায্য করার জন্য আসছিল, তাই আমরা একটু লেট করে এসেছি। চ্যান তো ইথানের কোট সরিয়ে নিজের কোট পরাতে চাচ্ছিল, কিন্তু সু বলে, না দরকার নেই, আর ইথান আমাকে বাড়িতে ছেড়ে দিবে। তারপর আমাদের হসপিটালের সিন দেখানো হয়, যেখানে চ্যান জ্যাংয়ের বিরুদ্ধে সব প্রমাণ নিয়ে চলে এসেছিল। চ্যান তারপর আসার পর সুকে বলছিল, তুমি তো বলেছিলে আমার কোনো প্রয়োজন নেই, তাহলে তুমি কেন আমার কাছে সাহায্য চেয়েছো, ইথানের কাছে কেন চাওনি? সু বলে, ইথান এবং জ্যাং বন্ধু, আমি তাই এই ম্যাটারে তাকে নিতে চাইনি। চ্যান বলে, তাহলে তুমি কেন আমাকে ইনভলভ করলে, আমি তো তার কাজিন। সু বলে, তুমি কি ভুলে গেছো আমাদের কি সম্পর্ক আছে? চ্যান বলে, তুমি এখন যখন প্রমাণ পেয়ে গেছো, এখন কি তুমি আমাকে আর ইউজ করবে না? তুমি তো যে কোনো ব্যক্তিকে অনেক ভালোভাবে ইউজ করতে পারো। সু বলে, এখন সব আইনগত কাজ আমিই সারবো, আপনার কোনো প্রয়োজন নেই। সুকে তার বান্ধবী কল করে, জ্যাং তোমাকে আবার অপারেশন করতে পারে, তাই তুমি এখন আমার সাথেই থাকবে, আমি নিচে তোমার জন্য অপেক্ষা করছি। সু তারপর যখন হসপিটাল থেকে চলে যাচ্ছিল, তার সামনে জ্যাং চলে আসে আর তাকে বলে, আমি শুনেছি তুমি আমার নামে মামলা করেছো। আমাকে যদি অন্য কেউ আঘাত করতো আমি তাকে ছাড়তাম না, কিন্তু তুমি করেছো, তাই আমি কোনো কিছুই করছি না। সু বলে, তুমি অনেক মেয়ের জীবন নষ্ট করেছো, তাই এই মামলা তো হবেই। চ্যাং বলে, কারো এত সাহস নেই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তুমি করেছো তাই আমি সবকিছু সামলে নিব, আমার মা আমাকে অনেক বেশি বিগড়ে দিয়েছে, চলো আমি তোমাকে আমার মায়ের কাছে নিয়ে যাই দেখা করাতে। আর সে জোর করে সুকে তার সাথে করে নিয়ে যায়। লিন আসার পর কোথাও সুকে পায় না, তাই সে চ্যানের কাছে যায় আর জিজ্ঞেস করে, সুকে দেখেছো? আমি তাকে বলেছিলাম হসপিটালের নিচে থাকতে, কিন্তু সে আমার কলও ধরছে না আর সেখানেও ছিল না। অন্যদিকে জ্যাং তো তাকে তার মায়ের কাছে নিয়ে যায় আর বলতে শুরু করে, মা তোমার না নাতি চাই, তাই দেখো আমি তাকে নিয়ে এসেছি, আমরা খুব শীঘ্রই আপনাকে নাতি দিব। সেও বলে, আমার পরিবার বলেছিল কোনো ডিসেন্ট মেয়ে কখনোই আবর্জনার সাথে থাকতে পারে না। জ্যাংয়ের মা বলে, কি ডিসেন্ট পরিবার, আমি তোমাদের পরিবারের ব্যাপারে জানি।
তুমি আমার ছেলের যোগ্য না, কিন্তু আমার ছেলে তোমাকে পছন্দ করে। আমি আমার মন চেঞ্জ করার আগে তুমি রাজি হয়ে যাও। তখনই চ্যান সেখানে চলে আসে আর বলে, সুকে ছাড়ো। জ্যাংয়ের মা তো জিজ্ঞেস করে, তুমি এখানে কেন, আর সুয়ের সাথে তোমার কি সম্পর্ক? জ্যাং তার মাকে বলে, আমি সার্চ দিয়ে দেখেছি সে আর সং তো সম্পর্কে আছে, তাহলে সুয়ের সাথে তার কি বা সম্পর্ক থাকতে পারে। জ্যাং তো জ্যাংয়ের সামনে চলে আসে আর বলতে শুরু করে, তুমি যা ভাবছো তার সাথে আমার সেই সম্পর্ক। জ্যাং তো রেগে যায় আর বলে, এর মানে তুমি তার সাথে নাইট স্পেন্ড করেছিলে? আর সে জ্যাংকে থাপ্পড় মারে। তখন জ্যাংয়ের মা এসে তাকেই মারতে শুরু করে। আর সে তার ছেলেকে বলে, অনেক মেয়ে আছে দুনিয়াতে, তুমি অন্য কাউকে চুজ করো। জ্যাং তো রেগে মেগে চলে যাচ্ছিল। শুধু জ্যাংয়ের মাকে বলছিল, নেক্সট টাইম আপনার ছেলেকে দেখে রাখবেন, না হলে আমি তাকে ছাড়বো না। জ্যাং তারপর সুকে বলে, তুমি এখানে ওয়েট করো, আমি একটু পরে আসছি, আর তাকে কোট পরিয়ে দেয়। তারপর লিন তো সুকে তার বাড়িতে নিয়ে যায়। লিনের মা লিনকে জিজ্ঞেস করে সে কে। তখন সে বলে, এটা আমার বান্ধবী সু। লিনের মায়ের সাথে চ্যানের মাও ছিল। আর সে সুকে দেখে ভাবছিল, তার কোট একেবারে আমার ছেলের মতো মনে হচ্ছে। এর মানে কি আমার ছেলে তাকে পছন্দ করে, এটা ভেবে সে অনেক বেশি হ্যাপি হচ্ছিল। তারপর সু তার জামা চেঞ্জ করে সেখানে চলে আসে। চ্যানের মা তাকে বলছিল, তুমি এখানে বসো। কিছুক্ষণের মধ্যে চ্যানও সেখানে চলে আসে তার মাকে নিতে। চ্যানের মা চ্যানকে বলছিল, একটু বসো, তারপরে যাই। শুধু সেখানে বলতে শুরু করে, আমি উপরে চলে যাচ্ছি। আর সে যখন উঠে চলে যাবে, সে পড়ে যেতে নিচ্ছিল, কিন্তু চ্যান তাকে ধরে ফেলে। চ্যানের মা তো বলতে শুরু করে, এই প্রথম আমি দেখছি তাকে কোনো মেয়েকে সাহায্য করতে। আর সে সুয়ের কাছে নাম্বার চাচ্ছিল। চ্যান তার মাকে বলছিল, মা তুমি এসব কি করছো? চ্যানের মা বলে, আমি তোমাকে বলেছি সঙের সাথে একেবারেই তোমাকে মানায় না, কিন্তু তুমি আমার কথাই শুনছো না, তাই আমি জ্যাংয়ের জন্য তার নাম্বার চাচ্ছি। তারপর চ্যানের মা হসপিটালে চলে যায় এবং সে জানতে পারে সুয়ের সাথে কি হয়েছিল এবং জ্যাং তাকে কত বুলি করেছে এবং চ্যান তাকে সাহায্য করেছিল। চ্যান তার মাকে হসপিটালে দেখতে পায় আর জিজ্ঞেস করে, মা আপনি এখানে? সেখানে সং ছিল। সে চ্যানকে বলছিল, তুমি কিভাবে কথা বলছো? আর সে আন্টিকে বলে, চলুন আমরা একসাথে খাবার খাই। চ্যানের মা রেগে বলতে শুরু করে, তোমাকে দেখে আমার খিদেই মরে গেছে, আর তোমার এত হাম্বল হওয়ার দরকার নেই। আর চ্যানের সাথে তোমার বিয়ে হওয়ার গুজব তুমিই ছড়িয়েছো, তাই না? সং বলে, না আন্টি, আমরা দুজনে মিলেই ডিসিশন নিয়েছি। চ্যানের মা বলে, আমি জানি না তোমাদের মধ্যে কি কথা হয়েছে, কিন্তু আমি বলে দিচ্ছি, চ্যান পরিবারের বউ হিসাবে আমি তোমাকে কখনোই মেনে নিব না। তারপর সে চ্যানকে বলে, তুমি আমার সাথে চলো, না হলে আমি শোকে ডেকে নিব। আর সে চ্যানকে নিয়ে চলে যায়। তারপরে সিনে চ্যান এবং তার মা সকালের খাবার খাচ্ছিল এবং সু সেদিক দিয়েই যাচ্ছিল। চ্যানের মা তখন তাকে ইনভাইট করে আর বলে, তুমি আমাদের সাথেই খাবার খাও। আর তাকে বলতে শুরু করে, আমি ভেবে দেখেছি চ্যাংয়ের সাথে তোমার কোনো সম্পর্কই নেই, তোমাদের কোনো ম্যাচই হয় না, তাই আমি চাই তুমি আমার ছেলে চ্যানকে অ্যাকসেপ্ট করে নাও। সু মনে মনে ভাবছিল, কিন্তু সে তো সঙ্গে পছন্দ করে, সে কেন আমাকে অ্যাকসেপ্ট করবে? সু বলে, না আন্টি, এটা পসিবল না, তার এবং সঙ্গের সম্পর্ক অনেক বেশি ভালো, আমি চাই না তাদের সম্পর্ক খারাপ করতে। চ্যান তো অনেক বেশি রেগেছিল আর মনে মনে ভাবছিল, তুমি আমাকে ডাইরেক্টলি রিজেক্ট করতে পারলে না, অন্য কোনো মেয়ের নাম নিতে হলো। আন্টি তাকে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু সে নিষেধ করে দেয়। আর সে মনে মনে ভাবছিল, আমি তাকে রিজেক্ট করে দিয়েছি, তাই সে নিশ্চয়ই অনেক বেশি হ্যাপি হয়েছে। চ্যানের মা তাকে বেশি জোরাজোরি করছিল, তাই সে বলে, আমার হৃদয়ে অন্য কেউ আছে। এই কথা শোনার পর তো চ্যান অনেক বেশি রেগেছিল। তারপর সুলিনের সাথে কথা বলছিল, তাদের কাছে যত প্রমাণ আছে লয়ারকে তারা সবকিছুই দিয়ে দিয়েছে। সুকে তার বান্ধবী জিজ্ঞেস করছিল, জ্যাং পরিবার অনেক বেশি পাওয়ারফুল, কে তোমার কেস নিবে? সু বলে, একজন লয়ার ছিল যে আমার বাবাকেও সাহায্য করেছে এবং আমার বাবাও তাকে অনেকবার সাহায্য করেছে, সেই নিয়েছে। ইথান তো সবকিছুই শুনতে পায় আর সে মনে মনে ভাবছিল, তুমি জানো না কারো কাছে এত সাহস নেই এই কেস নেওয়ার, শুধুমাত্র জ্যানের ছাড়া, সে নিশ্চয়ই তোমাকে আড়ালে থেকে সাহায্য করছে আর একজন লয়ার হায়ার করে দিয়েছে। তখনই ইথান এসে বলতে শুরু করে, জ্যাং নাকি শহর ছেড়ে পালিয়ে গেছে। সু তো বাইরে গিয়ে কান্না করতে শুরু করে, কারণ সে তার বাবাকে ন্যায় দিতে পারলো না, কারণ জ্যাং তো অ্যাব্রোডে চলে গেছে। ইথান তো সেই জায়গায় তাকে কমফোর্ট করতে শুরু করে। চ্যান আবার এই সব কিছু দেখে ফেলে আর সে মনে মনে ভাবছিল, এর মানে তোমার হৃদয়ে ইথানই আছে। সু হসপিটালে যাওয়ার পর জানতে পারে তার বাবার চিকিৎসা করাতে চ্যান অনেক সাহায্য করেছে। তারপর সে যখন হসপিটাল থেকে চলে যাচ্ছিল, দেখতে পায় রাস্তায় চ্যানের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। চ্যানের বেশি কিছু না হলেও তার অবস্থা বেশি একটা ভালো ছিল না, মনে হচ্ছিল চ্যান অনেক বেশি ড্রিঙ্ক করেছে। সু গিয়ে সবকিছু হ্যান্ডেল করে এবং তাকে গাড়িতে উঠিয়ে তার সাথে করে নিয়ে যাচ্ছিল। সু তাকে বেল পড়া ছিল, কিন্তু সে বলতে শুরু করে, আমার কাছ থেকে দূরে থাকো। তখন সে বলে, আমি জানি তুমি শুধুমাত্র সঙ্গের কাছেই যাবে। সু তারপর চ্যানকে তার বাড়িতে নিয়ে যায়, যেখানে আমরা দেখতে পাই সে অনেক খারাপ একটা স্বপ্ন দেখে। মনে হচ্ছিল অনেক বছর আগে চ্যানকে কেউ বুলি করেছিল। সু তাকে শান্ত করে আর বলে, আমি তোমার জন্য মধুযুক্ত পানি নিয়ে আসছি, এতে তোমার শরীর ভালো লাগবে। কথা বলে সে যখন চলেই যাবে, চ্যান তার হাত ধরে ফেলে এবং তাকে কিস করতে শুরু করে। সু তাকে বলে, তুমি আমাকে অন্য কেউ ভেবে কিস করছো, আমি মিস সং না। চ্যান বলে, সু আমি তোমাকেই চাই, আমি তোমাকে অনেক সাহায্য করেছি, তার বদলে আমি তোমাকেই চাই।
সু বলে তুমি আমাকে সাহায্য করেছো, এজন্য রিপে চাও। চ্যান বলে যা ভাবার ভাবতে পারো, কিন্তু তুমি শুধু আমার। তারপর সে তো সুকে অনেক বেশি কাছে করে ফেলে এবং তারা দুজনেই সেখানে রোমান্স করতে শুরু করে। তারপর সকালের দৃশ্য দেখানো হয় যেখানে সে নিজের হাতে তার জন্য খাবার বানিয়েছিল। চ্যান তার জন্য খাবার নিয়ে যাচ্ছিল, অন্যদিকে সু লিনের সাথে কথা বলছিল। লিন বলে তোমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে, তারপরেও তুমি কেন চ্যানের সাথে ছিলে? সে তোমার বাবাকে সাহায্য করেছে এ কারণে। সু বলে হ্যাঁ, সে আমার বাবাকে সাহায্য করেছে, তাই আমি তাকে রিপে করছিলাম। চ্যান তো সেখানে তার কথা শুনে অনেক বেশি রেগে যায় আর তাকে বলে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে রিপে করেছিলে, আবারও করো। সু বলে আমার ক্লাস আছে, যেতে হবে। চ্যান বলে তোমার ক্লাস শুরু হতে কম হলেও 1 ঘন্টা আছে। তাছাড়া আমি তোমার বাবাকে সাহায্য করেছি, তাই তুমি তো আমাকে রিপে করতে চাও, তাহলে আরো করো। এই কথা বলে সে তাকে ফোর্স করতে শুরু করে। তারপর আমাদের কিছু সময় পরের দৃশ্য দেখানো হয়। সু বাইরে আসছিল, চ্যান তাকে বলে তুমি ক্লাসের জন্য যাবে, আমি তোমাকে ছেড়ে দেই, কিন্তু সু তাকে বলে না, দরকার নেই। চ্যানের যাওয়ার পর সু তার বান্ধবীকে মেসেজ করে আর বলে আমি তোমাকে ওষুধের ডিব্বার ছবি দিয়েছিলাম, এখন বলো সেটা কিসের ওষুধ। লিন বলছিল রাতে ঘুম না আসলে এবং ডিপ্রেশন থাকলে এ ওষুধ খায়। সু বলছিল এ ওষুধ তো আমি খাই না, চ্যানকে খেতে দেখেছিলাম, কিন্তু সে ওষুধ কেন খাচ্ছে। লিন তারপর খোঁজ নিয়ে তাকে জানায় চ্যান যখন ছোট ছিল কয়েকজন কিডন্যাপার তাকে কিডন্যাপ করেছিল আর তাকে রক্ত দেখিয়ে অনেক বেশি ভয় দেখাতো, তাই সে রাতে দুঃস্বপ্ন দেখে। আর কিডন্যাপাররা যখন তাকে এত বেশি ভয় দেখাতো সে তো একবার সহ্য করতে না পেরে কিডন্যাপারকেই মেরে ফেলেছিল, তাই এই দুঃস্বপ্ন সে বারবার দেখে। তারপর চ্যান সুকে মেসেজ করে আর বলে তোমাকে পিক করতে আমি কি আসবো, কিন্তু সে বলে না, আমার অন্য কোনো প্ল্যান আছে। তারপর আমরা তাকে লিনের সাথে দেখতে পাই, তাকে সে বলছিল সে তার হোম টাউনে যাবে কয়দিন বেড়াতে। তারা যখন এসব নিয়ে কথা বলছিল ইথানও সেখানে চলে আসে এবং সুয়ের পাশে বসে। ইথান তো বলছিল তুমি এখানে আমার সাথেই থাকো, কিন্তু সে বলে না, আমি হোম টাউনে যাব। তারা যখন এসব কথাবার্তাই বলছিল তখনই আমরা দেখতে পাই চ্যান সেখানে চলে আসে। ইথান তো সুয়ের পাশে বসেছিল, চ্যানকে দেখে সে সরে যায়। চ্যান সুয়ের পাশে বসে পড়ে আর বলে আমাকে তো বলেছো তুমি গ্যাদারিং পছন্দ করো না, তাহলে এখানে কি করছো? সু বলে আমি আমার হোম টাউনে যাবো, তাই সবাইকে বিদায় জানাতে এসেছি। চ্যানকে দেখে লিন তো ইথানকে বলতে শুরু করে তুমি তাকে জিজ্ঞেস করছিলে তার হোম টাউন কোথায়, তুমি কি সুয়ের সাথে দেখা করতে যেতে এ কারণে জিজ্ঞেস করছিলে? ইথান তো চ্যানকে অনেক ভয় পেত আর সে বলতে শুরু করে না, এমনি জিজ্ঞেস করছিলাম। চ্যান তারপর সুকে জিজ্ঞেস করছিল বলো তোমার হোম টাউন কোথায়, আমি তোমার সাথে দেখা করতে যাব। সু তাকে জিজ্ঞেস করে কেন, তখন সে বলে আমি অনেক ভালো একজন ডাক্তারকে চিনি যাকে দিয়ে চিকিৎসা করালে তোমার বাবা ঠিক হয়ে যেতে পারে। সু তাকে ওকে বলে। তারপর তার বান্ধবী তাকে বলছিল তুমি চাইলে চ্যানকে গ্রাব করতে পারো, আমার তো মনে হয় সে তোমার প্রতি ইন্টারেস্টেড। সু বলে চ্যান কখনোই আমাকে অ্যাকসেপ্ট করবে না, তার মনে সং আছে, তাই তার মনে জায়গা করার মতো আমার কোনো চান্সই নেই। সু তারপর তার বান্ধবীকে বিদায় জানিয়ে বাইরে চলে যায় এবং ফ্রেশ এয়ার নিচ্ছিল, তখনই পেছন থেকে চ্যান চলে আসে আর তাকে জড়িয়ে ধরে। সু তো অনেক বেশি অবাক হয়, চ্যান তাকে কিস করতে শুরু করে, তখন সে বলে আমরা বাইরে আছি, এসব কিছু করা উচিত হবে না। চ্যান তাকে কিস করতে যায়, হঠাৎ করে সুয়ের কিছু একটা মনে পড়ছিল আর সে চ্যানকে হঠাৎ করে দূরে সরিয়ে দেয়। চ্যান বলে কি হলো, সু বলে আমার মনে হলো অন্য কোনো ব্যক্তি। চ্যান বলে তুমি কার কথা বলছো, তখন সে কিছু না বলে চলে যায়। সু তারপর হঠাৎ করেই ভাবছিল এসব হঠাৎ করে আমি কি দেখলাম, মনে হচ্ছিল চ্যানের পাস্টের সাথে তার কোনো সম্পর্ক আছে। তারপরে সিনে সু তার বাবাকে নিয়ে যাচ্ছিল চেক আপ করানোর জন্য, তার মা তাকে থামায় আর বলছিল নতুন বছর আসতে চলেছে, তোমার তো ব্রেকআপ হয়ে গেছে, তুমি কেন কাউকে চুজ করছো না। সু তার মাকে বলে মা আমার কাছে তো সময় নেই। সু তারপর তার বাবাকে হসপিটালে নিয়ে যায়, ডাক্তার চেক করার পর বলে আমি আমার কলিগের সাথে কথা বলেছি, সবকিছু ডিসকাস করার পর কি করতে হবে আমরা আপনাকে জানাবো। সু বুঝতে পারে যে নিশ্চয়ই তাকে সাহায্য করছে। তারপর চেক আপ শেষ হলে তারা যখন চলে যাবে তখন ইথান সেখানে চলে আসে আর বলে তুমি তোমার হোম টাউনে যাচ্ছ, আমি সেখান দিয়েই যাচ্ছি, তোমাকে রাইড দিয়ে দেই, কিন্তু চ্যান বলে না আমি তাকে রাইড দিব, কথা বলে তাকে নিয়ে যায়, যদিও সে রাজি হচ্ছিল না। চ্যান তারপর সুকে বলে আজকে রাতে কি আমরা একসাথে ডিনার করতে পারি। সু তাকে নিষেধ করে দেয় আর বলে আমার মা অনেক মজাদার খাবার বানিয়েছে। সু বাড়িতে চলে যায়, তার মা তাকে বলছিল আমি তোমার জন্য একজনকে ফিক্স করেছি যে গভর্নমেন্টের জব করে, আমি চাই তুমি তার সাথে দেখা করো, তাই সে তার মাকে আর নিষেধ করতে পারে না আর চলে যায় তার সাথে দেখা করতে। তারপর সু তার হোম টাউনে চলে যায় এবং সেই ছেলের সাথে তার দেখা হয়। তারা সেখানে কতক্ষণ ধরে কথা বলে এবং একে অপরকে উইচ্যাটে অ্যাড করে সেখান থেকে চলে যায়। সো আজকে তার হোম টাউনে চলে যাবে এবং হোম টাউনে যাওয়ার আগে তার সাথে দেখা করলো আর সেই ছেলে তো সুয়ের একটা ছবিও তোলে। অন্যদিকে চ্যান যখন জানতে পারে সু আসলে ব্লাইন্ড ডেটে গেছে সে তো অনেক বেশি রেগে যায় আর সুকে মেসেজ করতে শুরু করে, কিন্তু সু ঘুমিয়েছিল তাই তার মেসেজ দেখতে পারে না।
তারপর আমাদের নতুন বছরের সিন দেখানো হয়। শুয়ের ব্লাইন্ডেড শ্যান সেখানে অনেকগুলো উপহার নিয়ে চলে এসেছিল শুয়ের সাথে এবং তার প্যারেন্টসের সাথে দেখা করতে। শুয়ের মা তো শুকে ডাকার জন্য চলে যায়, আর এখানে শ্যান বসে বসে ভাবছিল বাড়িটা তো ভালোই বড়, আমি তো এখানে শিফট হয়ে যেতে পারি, আমার জন্য ভালোই হবে। মানে লোকটা লোভী ছিল। শুয়ের বাবা তো সেখানে চলে আসে। শ্যান দেখে ভাবছিল এখন কি তার খরচও আমাকেই উঠাতে হবে। নতুন বছরের শুভেচ্ছা তারা সবাইকে জানাচ্ছিল। তারা তো বলছিল এখন তোমরা দুজনে মুভি দেখতে চলে যাও, বাড়িতে বসে তোমরা কি বা করবে। তারপর তারা মুভি দেখতে চলে যায়। অন্যদিকে আমরা চ্যানের পরিবারকে দেখতে পাই। চ্যানের ওপর তার গ্র্যান্ডমা চিল্লাচ্ছিল আর বলছিল তুমি কেন আমার উপর মনোযোগ দিচ্ছ না। চ্যানের মা বলছিল দেখছেন না আপনার নাতি কত বিজি। আর চ্যান তো সেই জায়গায় অনেক বেশি রেগেছিল, আর সে মেসেজের মাধ্যমে এটাও জানতে পেরে গিয়েছিল সু সেই ছেলের সাথে মুভি দেখতে গিয়েছে। আর সে রেগে মেগে শুয়ের কাছে যাওয়ার জন্য রওনা হতে যাচ্ছিল, এবং যাওয়ার আগে সে গ্র্যান্ডমাকে বলে আমি আজকে আপনাদের সাথে ডিনারে জয়েন হতে পারবো না। বলতে গেলে সে অনেক বেশি জেলাস হয়ে গেছিল। অন্যদিকে সু শ্যানের সাথে মুভি দেখে বের হচ্ছিল এবং তাকে বলছিল আমার মনে হয় আমরা একেবারের জন্য পারফেক্ট ম্যাচ হতেই পারবো না। শ্যান বলে তোমার বাবা প্যারালাইজ, তুমি কি এই কারণে কথা বলছো? কিন্তু এসব নিয়ে চিন্তা করতে হবে না, বিয়ের পরে আমরা দুজনে মিলে তাকে সামলাবো। সু বলেন আমি বলতে চাচ্ছি আমরা গুড ম্যাচ হতে পারবো না। কিন্তু সে বলে না, কালকে আমি তোমাকে পিক করতে আসবো, তুমি রেগে আছো তাই বলছো তাই না। এই কথা বলে সে চলে যায়। তখনই চ্যান সেখানে চলে আসে এবং তাকে জড়িয়ে ধরে। শুধু জিজ্ঞেস করে ডক্টর চ্যান আপনি এখানে? তখন সে বলে তুমি অন্য কোনো ছেলের সাথে মুভি দেখতে যাবে আর আমি আসতে পারবো না। আর তোমার বাবার চিকিৎসা করার জন্য আমি ভালো একজন ডাক্তার দেখে ফেলেছি। সু বলে তুমি এত কিছু করছো? চ্যান বলে হ্যাঁ, এবং সবকিছু তোমার ওপরই নির্ভর করে তুমি কিভাবে আমাকে রিপে করবে। তখন তো অনেক রাত হয়ে গিয়েছিল। সু তখন আস্তে আস্তে তাকে তার বাড়ির মধ্যে নিয়ে যায়। চ্যান তো শুয়ের রুমের মধ্যে যাওয়ার পরই বসে পড়ে। সু তাকে বলে এটা আমার বিছানা, তুমি ওঠো। চ্যান তো সুকে বলতে শুরু করে তোমার বিছানা, কিন্তু সবকিছু তো আমার। চ্যান তো সুকে বলতে শুরু করে আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। সু বলে আমিও। তারপর তারা দুজনে আবার অনেক বেশি রোমান্টিক হয়ে যায়। চ্যান সেখানে সুকে ক্লিয়ার করে দেয় সে শংকে একদমই পছন্দ করে না। তারপর সকালের দৃশ্য দেখানো হয়। চ্যান তো বারবার সুকে উঠতে বলছিল আর বলছিল তোমার মা বাবা কিন্তু জানতে পেরে যাবে, তাড়াতাড়ি ওঠো। কিন্তু সু তাকে বলছিল আমাকে আরেকটু ঘুমাতে দাও। অন্যদিকে শ্যান তো চলে এসেছিল। সুয়ের মা বলে আমরা হসপিটালে যাচ্ছি, তুমি গিয়ে তার সাথে দেখা করো। শুধু চ্যানকে বলছিল দেখো তো কি এসেছে, তুমি গিয়ে তার সাথে কথা বলো। চ্যান তারপর বাইরে চলে যায়। শ্যান তাকে দেখার পর তো জিজ্ঞেস করে তুমি কে। চ্যান বলে তুমি যা ভাবছো তাই। শ্যান তো রেগে জিজ্ঞেস করে তোমার এবং সুয়ের কি সম্পর্ক। চ্যান বলে এখন আমি তার রুম থেকে এসেছি আর আমার নেকটা দেখো, তাহলেই বুঝতে পারবে। শ্যান তো রেগে যাচ্ছিল। সু সেখানে চলে আসে আর বলে আমি আপনাকে কালকেই বলেছি আমরা গুড ম্যাচ হতে পারবো না, আর আমি তাকে লাইক করি। শ্যান তো রেগে যায় এবং যত সব গিফট নিয়ে এসেছিল সবই সাথে করে নিয়ে যায়। তারপর তারা দুজনে গিয়ে বাইরে যখন হাঁটছিল তখনই তার প্যারেন্টস চলে আসে। চ্যানের মা জিজ্ঞেস করে সে কে। তখন সে বলে এটাই সে ছেলে যে আমাদেরকে ড্রপ করেছিল। সুদার প্যারেন্টসকে বলে এটা হচ্ছে ডক্টর চ্যান, যে কিনা ভালো ডাক্তার আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছে। তারপর রাতে সিন দেখানো হয় যেখানে তারা সবাই মিলে খাবার খেতে বসেছিল। সুয়ের বাবার চিকিৎসার ব্যাপারে তারা সব ব্যাপারে কথাবার্তা বলছিল। সুয়ের প্যারেন্টস তো বলতে শুরু করে তোমরা দুজনেই সিঙ্গেল, কেননা তোমরা দুজনে একে অপরকে ট্রাই করো। সুয়ের বাবা চ্যানকে জিজ্ঞেস করে এই চিকিৎসার খরচ তো অনেক, তারপরেও তুমি কেন আমাদেরকে সাহায্য করছো। চ্যান বাহানা বানিয়ে বলে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে আমাকে অনেক ভালোভাবে সাহায্য করেছিল তাই, আর সে রাতভর আমার কেয়ার করেছিল। তারপর চ্যান তো সুকে বলছিল তুমি তার সাথে মুভি দেখতে গিয়েছিলে, কিন্তু এরকম যাতে আর কখনোই না হয়। আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না। তারা সেখানে একে অপরের সাথে খুনসুটি করেছিল। সু আর চ্যান তারপর বাড়িতে ফিরে যায়। তারা সেখানে যাওয়ার পর দেখতে পায় সং গর্ভবতী। চ্যান সুকে বলে তুমি উপরে যাও, আমার তার সাথে কিছু কথা আছে। সু তারপর অন্যদিকে চলে যায়। তার বান্ধবী তাকে কল করে আর বলে তুমি শুনেছ মিস সং নাকি বিদেশে গিয়ে অনেক বুড়ো একজন লোককে বিয়ে করেছে এবং তার বাচ্চার সাথে গর্ভবতী, আর সে বুড়ো ব্যক্তি নাকি মারা গিয়েছে। সে চ্যান পরিবারের একটা গুটি ছাড়া আর কিছুই না। সু বলে চ্যান যা করতে চায় করুক, আমি এটার মধ্যে পড়তে চাই না। সু তারপর রাতে চ্যানের জন্য অপেক্ষা করছিল, কিন্তু চ্যান আসে না। চ্যানের মা তারপর সুকে তার পাশে এসে বসতে বলে আর বলে তোমরা দুজনে রাতে একসাথে ঘুমাও, তাহলে কেন বিয়ে করে ফেলছো না। সু বলে স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসে, কিন্তু আমরা একে অপরকে ভালোবাসি না। চ্যান তো এই কথা শুনে রেগে চলে যায়। তারপর চ্যানের মা তাকে বলছিল আমি তোমাকে বলতে চাই আমার ছেলে কোনো প্লে বয় না, আর তোমার সাথে দেখা হওয়ার আগেও সে ভার্জিন ছিল। এই কথা শোনার পর তো সুয়ের কাশি চলে আসে। চ্যানের মা তাকে টিস্যু দিতে শুরু করে নিজেকে পরিষ্কার করতে। চ্যানের মা বলে তুমি কি সঙ্গের কারণে এরকম করছো, আমি তো বলছি তার বিয়ে হয়ে গেছে। তাছাড়া আমি তাকে কখনোই আমার পুত্রবধূ হিসেবে স্বীকার করিনি, কারণ সে সেরকম কোনো মেয়েই না। আর সে সুকে পাস্টের কথা বলতে শুরু করে। তার ছেলে যখন বারবার দুঃস্বপ্ন দেখতো তাই সে তার ছেলেকে অন্য কোনো সিটিতে পাঠিয়ে দিয়েছিল।
চাঁদে হাওয়া বদল করলে তার একটু ভালো লাগে, কিন্তু কিছুদিন পরে তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। আমরা তাকে অনেক খোঁজার পরেও পাইনি, কিন্তু মিস সং তাকে খুঁজে বের করেছিল। তাই আমরা ডিসাইড করে নিয়েছিলাম তার সব চাহিদা, টাকা পয়সা সবকিছু আমরা তাকে দিব, কিন্তু আর কিছুই না। আর তার আর চেনের মধ্যে সেরকম কোনো কিছুই নেই। সং বলে, আপনি যে জায়গার নাম বলছেন আমার অনেক চেনা পরিচিত মনে হচ্ছে। তারপর সু যখন খাবার বানাচ্ছিল তখনই তার বান্ধবী এবং ইথান চলে আসে। তারপর তারা তিনজন বসে মজা করে খাবার খাচ্ছিল। ইথান বলছিল জ্যাং অ্যাব্রোডে একদমই ভালো নেই, সে ফিরে আসতে চায়। তারা যখন এসব নিয়ে কথাবার্তা বলছিল তখনই জ্যান তাকে কল করে। আর সে কিছু বলতে চেয়েও বলতে পারে না, কারণ সু তার মাকে বলেছিল তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক নেই। সু বারবার জিজ্ঞেস করছিল কি বলতে চাও। জ্যান বলে, আমার সুটকেস তোমার বাড়িতে আছে, আমি নিতে আসছি। সু বলে তার দরকার নেই। জ্যান জিজ্ঞেস করে তোমার বাড়িতে কে আছে। সু বলে ইথান এবং লিন এসেছে, আমি তাদের জন্য খাবার বানাচ্ছি। জ্যান তো জেলাস হয়েছে আর বলে, তুমি তার জন্য খাবার বানিয়েছ? তখন সে বলে, হ্যাঁ, ইথান আমাকে অনেকবার সাহায্য করেছে। জ্যান তো রেগে ভাবছিল সে তো এরকম আমার জন্য কখনো করেনি। জ্যান বলে, আচ্ছা আমার ব্যাগে কার্ড আছে, কালকে আমাকে দিয়ে যেও। সু তাকে ওকে বলে। তারপর তারা যখন চলে যাচ্ছিল লিন সেই জায়গায় সুকে বলে, তুমি বারবার ইথানের এত বেশি কাছে যেও না, চ্যান কিন্তু অনেক বেশি পসেসিভ, সে কিন্তু অনেক বেশি জেলাস হয়ে যাবে। সু বলে, তুমি ভুল ভাবছো। মানে তার বান্ধবীও বুঝতে পারছে চ্যান তাকে ভালোবাসে, কিন্তু সে নিজে বুঝতে পারছে না। তারপর তারা নিচে আসলে চ্যানকে দেখতে পায়। ইথান তো চ্যানকে বলছিল তুমি নিচে ছিলে, তাহলে কেন উপরে আসোনি। চ্যান বলে, তুমি কি জানো না। ইথান বলে, তোমার রাগ কন্ট্রোলে করো, আর চ্যানকে বারবার প্রভোগ করা বন্ধ করো, নাহলে সে তোমাকেই বাইট করে নিবে। তারপরের দিন শো হসপিটালে চলে যায় এবং চ্যানের কাছে কল আসে এবং তাকে বলা হয় চ্যান কাউকে ভাড়া করেছে তাকে অ্যাটাক করার জন্য। তখনই তার কাছে একজন ডাক্তার আসে আর বলে পেশেন্টের একজন কে নিয়ে ঝামেলা করছে। তখন সে বাইরে চলে যায়। চ্যান সে লোকটাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারছিল জ্যাং হয়তো তাকেই ভাড়া করেছে তাকে অ্যাটাক করার জন্য। আর সে লোকটা যখন জ্যাংকে অ্যাটাক করতেই যাবে সু তার সামনে চলে আসে এবং সেই আঘাত পায়। চ্যানের মা রেগে জ্যাং পরিবারকে কল করে আর বলে, তোমার ছেলে আমার ছেলেকে হার্ট করার চেষ্টা করেছে, তোমাদের কারণে আমার পুত্রবধূ এখন আহত, আমি তোমাদেরকে ছাড়বো না, তোমাদের পেব্যাক করতেই হবে। তারা হসপিটালে ছিল, সুয়ের মা সবাইকে বলছিল সু যখন হাই স্কুলে ছিল সে একবার দেখতে পায় একজন গ্যাংস্টার একটা মেয়েকে বুলি করছে, তাই সে তাকে সাহায্য করেছিল। তারপর থেকে সে গ্যাংস্টার তাকেই টার্গেট করেছিল। তখনই জ্যান সেখানে চলে এসেছিল তাকে সাহায্য করার জন্য। সু তো সেখানে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। জ্যান তাকে বাঁচানোর পর সে যখন বাড়িতে এসেছিল, বাড়িতে তার এত বেশি জ্বর এসেছিল তার কালকের কথা কোনো কিছুই মনে ছিল না। চ্যান এখন বুঝতে পারে সে কেন তাকে ভুলে গিয়েছিল। সুয়ের জ্ঞান ফিরে আর সে চ্যানকে বলতে শুরু করে, আমার সবকিছু মনে পড়ে গেছে, তুমি আমাকে ভালোবাসো তাই না। চ্যান বলে, না, আমি তোমাকে ভালোবাসি না। সু বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর তুমি হাই স্কুলে এই কারণে আমাকে রিজেক্ট করেছিলে কারণ আমার তোমার কথা মনে ছিল না। আর আমি এটাও জানি তুমি তোমার শরীরে যে ট্যাটু বানিয়েছো সেটা আমার জন্যই বানিয়েছো। চ্যানও বুঝতে পারে তার সবকিছু মনে পড়ে গেছে আর সে সেই জায়গায় তাকে কিস করে। এখানে আমাদের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর তোমরা প্লিজ 1 লক্ষ সাবস্ক্রাইব করতে আমাকে সাহায্য করো।